চলো, আমরা আজকে মূলত দুটো জিনিস নিয়ে আলোচনা করব। একটা একদমই সোজা জিনিস, একদম বেসিক জিনিস, যেটা যেটা আমাদের চাইল্ড সাইকোলজির প্রথম অংশ শুরু হয়, সেটা হচ্ছে এডুকেশন পার্ট, শিক্ষা বা এডুকেশন। সেই অংশটা নিয়ে আজকে আমরা খানিকটা আলোচনা করবো, যেহেতু আজকে আমাদের এটা একটা ইন্ট্রোডাক্টরি ডেমো ক্লাস। তারপরে আমরা চলে যাবো একটা সাইকোলজি পোর্শনে, সেই অংশটা খানিকটা আলোচনা করব। দেখবো একটা ছোট্ট টপিক থেকে কিভাবে নতুন কিছু শব্দ বা কিছু জানা যায়, শেখা যায়। মূলত এই দুটো টপিকের উপরে আজকে আমরা ছোট ছোট করে আলোচনা করব, তাতে করে তোমরা বুঝতে পারবে যে কিভাবে পড়ানো হবে, কিভাবে বোঝানো হবে, রেকর্ডিং কিভাবে আমরা পাবো, এই এই জিনিসগুলো মেটেরিয়াল আকারে আমরা কোথায় পাবো, এই সমস্ত প্রশ্নের উত্তরটা তোমরা খানিকখানি পেয়ে যাবে। বেশ, সুতরাং আমরা এখন যেটা আলোচনা করছি সেটা হলো শিক্ষা বা এডুকেশন। এখন প্রথম প্রশ্ন এটাই আসবে যে কোনো জিনিস আলোচনা করার, যে শিক্ষাটা কি। শিক্ষা নিয়ে অনেকগুলো সংজ্ঞা রয়েছে, বিভিন্ন রকম সংজ্ঞা রয়েছে। আমি সংজ্ঞায় যাব না, আমি জাস্ট কিছু সোজা সোজা কথা এখানে লেখার চেষ্টা করেছি। শিক্ষা কিছুই নয়, শিক্ষা হলো আচরণের পরিবর্তন। এটা বলা আছে শিক্ষা একটা আচরণের পরিবর্তন। শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যেখানে শেখার সুবিধা বা জ্ঞান, দক্ষতা, মান, বিশ্বাস এবং অভ্যাস অর্জন করা যায়। এক নম্বরে বলা হয়েছে, দেখো, শিক্ষা হচ্ছে আচরণগত পরিবর্তন। আবার যখন শিখনের সংজ্ঞা আমরা আলোচনা করব, শিখন কি? শিখন হলো আচরণের পরিবর্তন। শিক্ষায় তো একটা অংশ শিখন, শিক্ষার অংশ থেকে শিক্ষণ, এগুলো সব শিক্ষার সাথে জড়িয়ে থাকা শব্দ। তো শিক্ষার কিছুই নয়, শিক্ষা হলো একটা আচরণগত পরিবর্তনকে আমরা শিক্ষা বলতে পারি। যেখানে কোনো একটা শিক্ষার্থী বা ব্যক্তির আচরণগত কিছু পরিবর্তন আসবে, যদি আসে তখন বলবো হ্যাঁ, সে শিক্ষা লাভ করেছে। অর্থাৎ শিক্ষা লাভ হলো এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে কোনো একজন ব্যক্তির বা কোনো একজন শিক্ষার্থীর আচরণগত কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে। যদি আমরা এটা বলি যে আমাদেরকে কিছু নিয়ম নীতি শিখতে হবে। তুমি স্কুলে গেছো, স্কুলে যাওয়ার সাথে সাথে তুমি শিক্ষক একজন ছেলেমেয়েরা উঠে দাঁড়ালো, এটা একটা ধরনের তাদের শিক্ষা। তুমি যখন কি বলবো না, এরা শিক্ষা পেয়েছে, এরা কিছু নীতি শিক্ষা পেয়েছে, কেন তাদের আচরণগত পরিবর্তন হলো। শিক্ষক মহাশয় হিসেবে আমি ক্লাসে ঢুকলাম, ছেলেমেয়েরা উঠে দাঁড়ালো। আচ্ছা, যদি এমনটা হতো 10 জন ছেলে মেয়ে ছিল, 4 জন উঠে দাঁড়িয়েছে, 6 জন উঠে দাঁড়ায়নি, তুমি কি করলে? তাদেরকে বোঝালে যে ক্লাসে স্যার এলে উঠে দাঁড়াতে হয়, এই পার্টটা তাদেরকে একটু পড়ালে। সেকেন্ড ডেতে যাও, গিয়ে দেখলে সবাই উঠে দাঁড়িয়েছে, তখন তুমি কি করবে? না, এরা আগের দিন এদিকে যে আমি শিখিয়েছিলাম সেটা এরা শিখেছে, তাই এদের আচরণের পরিবর্তন হয়েছে। তো কিটার মাধ্যমে শেখালাম, কোন পদ্ধতির মাধ্যমে শেখালাম, কোন প্রক্রিয়ার মাধ্যমে আচরণের পরিবর্তন হলো, না সেটাই হলো শিক্ষা। এর মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি, অনেক আমরা জ্ঞান অর্জন করতে পারি, আমরা দক্ষতা অর্জন করতে পারি, আমাদের গুণমান বৃদ্ধি পায়, আমাদের কোনো বিষয়ের উপর বিশ্বাস জন্মায়, বা আমরা কোনো কাজ করতে অভ্যস্ত হই, যে এই ধরনের কাজগুলো আমরা করবো, এই ধরনের কাজগুলো করবো না, সেই যে অভ্যাস গড়ে ওঠে, অর্থাৎ সু অভ্যাস অর্জন করা যায় এর মাধ্যমে। আবার দেখো, শিক্ষাকে বলা হচ্ছে, কেউ কেউ বলছেন, আমি এখানে পুরো সংজ্ঞাগুলো কারোর কোট করছি না, শুধুমাত্র মূল মূল কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছি। শিক্ষার কিছুই নয়, বৃদ্ধি এবং বিকাশমূলক প্রক্রিয়া। জ্ঞানের বৃদ্ধি হতে পারে, দক্ষতার বৃদ্ধি হতে পারে, আবার ঘুরিয়ে বলা যায় যে জ্ঞানের বিকাশ হয়েছে, দক্ষতার বিকাশ হয়েছে। কেউ বলেন শিক্ষা সামাজিক প্রক্রিয়া। এই শিক্ষার সাথে এই সমাজ, এই শব্দটা কিন্তু খুব সুন্দরভাবে জড়িয়ে আছে। বা শিক্ষা হলো জীবনযাপনের প্রস্তুতি, কেমন ভাবে বেঁচে থাকবো, আমার জীবনের মান কেমন হবে, কি করলে জীবনের মান ভালো হবে, কি করলে সমাজে সুষ্ঠুভাবে বেঁচে থাকা যায়, কিভাবে সামাজিক নিয়ম নীতি মেনে আমি বেঁচে থাকবো, এই সমস্ত কিছু শিক্ষা আমাদেরকে কে দেবে? শিক্ষা দেবে। অর্থাৎ শিক্ষা হচ্ছে সামাজিক প্রক্রিয়া বা সামাজিকীকরণের একটা মাধ্যম হিসেবে কাজ করে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে পেডাগজি থেকে যে প্রশ্নগুলো দেয়, চাইল্ড সাইকোলজি থেকে যে প্রশ্নগুলো দেয়, অনেক ক্ষেত্রেই আমরা যদি 2021 সালের প্রশ্নপত্র দেখি, দেখবো আমাদের মনে হবে যে খুব জটিল প্রশ্ন এসেছে, খুবই জটিল প্রশ্ন এসেছে, যেগুলো সাথে সচরাচর যে শব্দগুলোর সাথে আমরা পরিচিত নয়, সেই শব্দগুলো থেকে প্রশ্ন দিই। তাহলে আমি উত্তর করবো কি করে অজানা? কোথাও তো একবারটা প্রশ্নও ছিল না যে শিক্ষা কি, এরকম কোনো প্রশ্ন ছিল না। শিক্ষা শব্দের অর্থ নিয়েও কোনো প্রশ্ন ছিল না, প্রশ্নগুলো কেমন অন্যরকম ছিল। তাহলে আমি কিভাবে স্যার উত্তর করবো যদি ওইভাবে প্রশ্ন আসে? এখন বুঝতে হবে যে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যাটা অনেক বেশি, চাকরির সংখ্যাটা অনেক কম।
অনুপাতটা যদি দেখা যায়, কারণ অনেক ফারাক। শিক্ষার্থীর সংখ্যা এত বেড়ে গেছে, চাকরির স্কোপ এত লিমিটে গেছে যে প্রশ্নপত্র কিন্তু ফ্ল্যাট করা যাবে না। ফ্ল্যাট যদি প্রশ্নপত্র হতো তাহলে অনেক ছেলে মেয়ে পাস করে যাবে, অতজনকে বাস্তবে এনগেজ করা সম্ভব নয়। তাহলে প্রশ্নের কাঠিন্য মান কিন্তু বাড়াতে হবে। কন্টেন্ট কিন্তু একই, প্রশ্ন কিন্তু সিলেবাসের মধ্যেই হয়েছে, কিন্তু কি করা হয়েছে না, প্রশ্নের ভাষাটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখন বিষয় হচ্ছে যে এইরকম যদি ঘুরি প্রশ্ন আসে, বা 21 সালে যে পরীক্ষা হয়েছে, আশা করা যায় পরবর্তীকালে তোমাদের যে নেক্সট যে এসএসসি বা প্রাইমারি পরীক্ষা হতে চলেছে, সেখানে কিন্তু সেই রকমই প্রশ্ন হবে বা তার থেকেও জটিল প্রশ্ন হবে। কোনোভাবেই কিন্তু সোজা প্রশ্ন আমরা আশা করতে পারি না। যদি আশা করি সেটা বোকামি ছাড়া কিছু নেই। তাহলে এখন ওই জটিল প্রশ্নের উত্তর করব কি করে, তার উপায় কি? কোনো শব্দ হয়তো আমি জানলাম না, কোনো শব্দের সঙ্গে পরিচিতই নই, তাহলে সেই প্রশ্নটার উত্তর কিভাবে করে আসবে? সেই প্রশ্নটার উত্তর করার জন্য প্রথমে আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আমি পেডাগজি পড়ছি কাদের জন্য, চাইল্ড সাইকোলজি অ্যাকচুয়ালি কাদের জন্য, শিক্ষক মহাশয়ের জন্য নাকি শিক্ষার্থীদের জন্য, সেটা আমাকে প্রথম বুঝতে হবে। এই যে এখানে যে কথাগুলো বললাম আচরণগত পরিবর্তন হবে, কার আচরণগত পরিবর্তন হবে? শিক্ষক মহাশয়ের আচরণগত পরিবর্তন হবে না শিক্ষার্থীর আচরণগত পরিবর্তন? কার দক্ষতার বৃদ্ধি হবে, কার অভ্যাসের পরিবর্তন হবে, কার সামাজিকীকরণে সাহায্য করবে? সবটাই কিন্তু শিক্ষার্থী করবে, শিক্ষক মহাশয় কিন্তু নয়, সবটাই করবে শিক্ষার্থী। তার মানে আমার পরীক্ষায় যে অপশনগুলো আসবে সেই অপশনগুলোর সব উত্তরগুলি আমাকে করতে হবে শিক্ষার্থীর দৃষ্টিভঙ্গি থেকে, তাহলে উত্তরটা সঠিক হবে। শিক্ষক মহাশয়ের দৃষ্টিভঙ্গি থেকে যদি আমি উত্তর করি তাহলে কিন্তু আমি উত্তর করে দেবো। তাহলে একটা আমি নিয়ম বলতে পারি যে আমার পরীক্ষায় যা কিছু প্রশ্ন আসবে সেই প্রশ্নটা যদি পজিটিভ প্রশ্ন হয়, অর্থাৎ সেটা যদি হ্যাঁবাচক প্রশ্ন হয়, সঠিক প্রশ্ন হয়, সেক্ষেত্রে সমস্ত উত্তর হবে শিক্ষার্থী কেন্দ্রিক। আর প্রশ্নটা যদি কোনো কারণে নেগেটিভ প্রশ্ন হয়, যেখানে কোনো না বলা আছে যে এটার মাধ্যমে এটা হবে না, এই জাতীয় কোনো বলা আছে, কোনটাতে সম্ভব নয়, কোনটি সঠিক নয়, নেগেটিভ ধরনের যদি কোনো প্রশ্ন দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু উত্তরটা আমায় করতে হবে শিক্ষক কেন্দ্রিক। অর্থাৎ পজিটিভ যদি কোনো প্রশ্ন এসে থাকে সেই প্রশ্নের উত্তর হবে কিন্তু শিক্ষার্থী কেন্দ্রিক, শিক্ষার্থীর সাথে জড়িয়ে আছে। অর্থাৎ আমি যখন প্রশ্নটা নিয়ে আলোচনা করবো আমাকে নিজেকে ভাবতে হবে আমি একজন শিক্ষার্থী, আমি শিক্ষার্থী হলে কোনটা আমার পক্ষে উপযুক্ত হতো, আমি সেটাই অপশন হবে। যদি নেগেটিভ প্রশ্ন দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আমি কাকে প্রায়োরিটি দেবো, তখন শিক্ষককে প্রায়োরিটি দেবো। এখন প্রশ্ন হচ্ছে যে বুঝবো কি করে কোন শব্দগুলো শিক্ষার্থীর শব্দ আর কোন শব্দগুলো শিক্ষকের শব্দ। এইটুকু যদি আমরা বুঝে নিতে পারি যে এই ধরনের শব্দগুলো হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক শব্দ আর এই ধরনের শব্দগুলো হলো শিক্ষক কেন্দ্রিক শব্দ, এবার দেখো তুমি যে কোনো থিওরির উত্তর সহজেই করে দিবে। আজকে সেই নিয়ে একটু বলবো, টপিকটা আলোচনা করতে করতে কিছু শব্দ তোমাদের কাছে বলবো যে কিওয়ার্ডগুলো তোমাদের একটু নোট করতে হবে। সেই কিওয়ার্ডগুলো নোট করার পরে এবার 21 সালের প্রশ্নটা কি তোমরা রাতে আজকে নিজের একটু সলভ করবে, দেখবে কতগুলো প্রশ্নের উত্তর তোমরা দিতে পারছো। বলো, শোনা যাচ্ছে তো ঠিকঠাক? আচ্ছা আচ্ছা, কোনো কারণে হয়তো প্রবলেম হতে পারে। বেশ, তাহলে যেটা বললাম যে হ্যাঁ হ্যাঁ, আমি যেটা বললাম তোমাদেরকে যে একটা প্রশ্ন পরীক্ষায় আসে, সেই প্রশ্নের উত্তরটা হয় শিক্ষার্থী কেন্দ্রিক হতে পারে বা শিক্ষক কেন্দ্রিক হতে পারে। এই অংশটা শোনা গেছে তো? স্ক্রিন দেখতে পাচ্ছ না তোমরা? আচ্ছা দাঁড়াও, স্ক্রিনটা একবার শেয়ার করে দিলে তোমরা দেখতে পাবে। দেখো এবার দেখা যাচ্ছে কিনা? বেশ বেশ, তাহলে আমি যখন শিক্ষার্থী কেন্দ্রিক আর শিক্ষক কেন্দ্রিক কথাগুলো বললাম ওগুলো শোনা গেছে তো? আচ্ছা আমি রিপিট করি, ঠিক আছে তোমরা একটু মিউট করে দাও, আমি আরেকবার তোমাদেরকে রিপিট করে দিচ্ছি। আমি যেটা বললাম যে পরীক্ষাতে আমরা যদি 21 সালের প্রশ্নপত্রটা একটু ভালো করে লক্ষ্য করি, সেক্ষেত্রে আমরা দেখবো, একটু মিউট করে দাও প্রত্যেকে, প্রত্যেকে মিউট করে দাও। সেক্ষেত্রে আমরা দেখবো যে ফ্ল্যাট প্রশ্ন কিন্তু একটা আসেনি সেখানে। প্রশ্নগুলো একটু
অন্যরকম এসেছে, যেখানে ভাষাটা একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। টপিকটা একই ছিল, সিলেবাস একই ছিল, তোমরা এই বারবার আনমিউট করে দাও নিজেদেরকে, এটা খুব প্রবলেম হয়। আচ্ছা, এবার থেকে কিন্তু আমি রিমুভ করে দেবো, কিছু করার নেই ভাই। বারবার বলা যাবে না, অনেকের মধ্যে এখনো সচেতনতা গড়ে ওঠেনি যে একটা ক্লাস করছি, আনমিউট করবো না, আমার বাড়ির কথাগুলো শোনা যাবে, বাকি বন্ধুদের ডিস্টার্ব হবে, এটুকু আমাদের বোঝা উচিত। যাই হোক, তো সেক্ষেত্রে প্রশ্নের কাঠিন্যমান কিন্তু জটিলই হবে, কারণ শিক্ষার্থীর সংখ্যাটা খুব বেশি। ফলে কোনোভাবে এটা ভাবার কোনো কারণ নেই, সোজা প্রশ্ন হবে, প্রশ্নের সিলেবাস একই, কন্টেন্ট ম্যাটার একই, সেখান থেকে প্রশ্নটা একটু ভাষাটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সেই ভাষাটা থেকে উত্তরটা বের করে আনবো কিভাবে, তার জন্য উপায় হিসেবে বলা হলো যে আমাকে দেখতে হবে যে প্রশ্নের অপশনগুলোর মধ্যে কোন অপশনটা শিক্ষার্থী কেন্দ্রিক আর কোন অপশনটা শিক্ষক কেন্দ্রিক। যদি অপশনটা শিক্ষার্থী কেন্দ্রিক হয় তাহলে আমি শিক্ষার্থী কেন্দ্রিকটা উত্তর হলো, কারণ আমার চাইল্ড সাইকোলজির মূল জায়গাতে দাঁড়িয়েছে শিক্ষার্থী, ফলে যা কিছু অপশন হবে সবটাই যেন শিক্ষার্থী কেন্দ্রিক। যদি কোনো প্রশ্ন নেগেটিভ থাকে, সেন্সটা নেগেটিভ, না বাচক নেতিবাচক কোনো সেন্স নিয়ে কোনো প্রশ্ন করা হয়, সেক্ষেত্রে উত্তরটা হবে শিক্ষক কেন্দ্রিক। এখন প্রশ্ন হচ্ছে, স্যার বুঝবো কি করে বা কোন শব্দগুলো দেখে বুঝতে পারবো যে এই শব্দগুলো শিক্ষার্থী কেন্দ্রিক শব্দ আর কোন শব্দগুলো দেখে বুঝবো শিক্ষক কেন্দ্রিক শব্দ? সেগুলো আমরা আলোচনা করতে করতে কিছু শব্দ আজকে পেয়ে যাবো, যেগুলো নোট করব। যেমন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ শব্দ এখানে আমরা পেলাম, এই সামাজিক। এই সামাজিক শব্দটা, এই সামাজিক শব্দটা হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক শব্দের মধ্যে আমরা নোট করবো খাতায়। সামাজিক, সমাজ, সামাজিকীকরণ, এই ধরনের যে কোনো শব্দ আমরা যদি অপশনের মধ্যে পাই, চারটাতে অপশন থাকবে, সেই অপশনের মধ্যে সমাজ, সামাজিক, সামাজিকীকরণ, এই ধরনের শব্দগুলো যদি আমরা পাই, আমরা কিন্তু সেই উত্তরটার দিকে যেতে পারি। কখন? যখন প্রশ্নটা আমার জানা নেই, অপশনগুলো ঠিকঠাক বুঝতে পারছি না, প্রশ্নটা খুব কঠিন হয়ে গেছে, আমাকে যেভাবে একটা উত্তর করে বেরিয়ে আসতে হবে, তখন আমার শর্টকাট উপায় যে আমি শিক্ষার্থী কেন্দ্রিকতার দিকে যাব এবং শিক্ষার্থী কেন্দ্রিক শব্দগুলোকে বেশি করে বেছে নেব। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে সমাজ, সমাজ, সামাজিক বা সামাজিকীকরণ। নোট করে রাখো শব্দটা। আজকের আলোচনায় এরকম বেশ কিছু শব্দ বলবো, সেই শব্দগুলো শোনার পর তোমরা গিয়ে 21 সালের প্রশ্নপত্রটা একটু দেখে নেবে, গুগলে সার্চ করলে পেয়ে যাবে। করার পর একটু দেখবে তো কতগুলো প্রশ্নের উত্তর তোমরা সঠিক করতে পারছো। না পড়েই, কোনো থিওরি পড়ার দরকার নেই, কোনো কিছু জানার দরকার নেই, শুধু কিছু কিওয়ার্ড আজকে বলে দেবো আমি, সেগুলো ধরে তোমরা প্রশ্নপত্রগুলো সলভ করতে যাও। দেখো একটা ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর তোমরা সলভ করে দিতে পারবে। চলে এসো শিক্ষা শব্দের উৎপত্তি নিয়ে একটু দেখে নিও। বাংলায় শিক্ষা বলা হচ্ছে, যেটা সংস্কৃত শ্বাস ধাতু থেকে এসেছে, শ্বাস ধাতু থেকে এসেছে, যার অর্থ হলো শাসন করা, শৃঙ্খলিত করা। শব্দগুলো লক্ষ্য করবে, নিয়ন্ত্রণ করা। আমি কিন্তু শব্দ দিয়ে দিয়ে ক্লাসগুলো করার চেষ্টা করবো। ফ্ল্যাট পড়াশোনা করে কোনো লাভ নেই এখনকার জন্য। একটা নির্দিষ্ট উপায়ে পড়াশোনা করো, একটা নির্দিষ্ট টেকনিক নিয়ে পড়াশোনা করো, দেখো সহজে ফলাফল পাওয়াটা সহজ হবে আমাদের। শব্দগুলোকে আমরা গুরুত্ব দেবো এখানে। বাংলায় যখনই বলা হচ্ছে শিক্ষা, তখনই দেখো শব্দগুলো শ্বাস ধাতু থেকে যখনই এলো, তখন তার ধারণাটা কি হলো, দেখো শাসন করা, শৃঙ্খলিত করছে এবং নিয়ন্ত্রণ করছে। এই সব কটা শব্দই কিন্তু দেখো টিচার সেন্ট্রিক শব্দ, শিক্ষক কেন্দ্রিক শব্দ। ভালো করে লক্ষ্য করো, সবগুলোই শিক্ষক কেন্দ্রিক শব্দ। শিক্ষক মহাশয় শাসন করবেন শিক্ষার্থীকে, শিক্ষক মহাশয় শিক্ষার্থীকে শৃঙ্খলিত করার চেষ্টা করবেন, শিক্ষক মহাশয় নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। তার মানে যে প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষক মহাশয় শিক্ষার্থীদেরকে শাসন করবেন, শৃঙ্খলিত করবেন বা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন, তাকেই বলা হচ্ছে শিক্ষা। তাহলে শিক্ষার বাংলা অর্থে শিক্ষাটা কিন্তু পুরোপুরি দেখো শিক্ষক কেন্দ্রিক হয়ে যাচ্ছে। বাংলা অর্থে শিক্ষা, যেখান থেকে আমরা বলছি সংস্কৃত শ্বাস ধাতু থেকে এসেছে, তার অর্থটা যদি দেখি, সে অর্থটা দেখো পুরোপুরি কিন্তু শিক্ষক কেন্দ্রিক হয়ে যাচ্ছে। শিক্ষক কেন্দ্রিক যা কিছু ধারণা, সেই ধারণাটা হচ্ছে পুরোনো দিনের ধারণা। আধুনিক ধারণায় বলা হচ্ছে শিক্ষা হবে শিশু কেন্দ্রিক, শিশু কেন্দ্রিক হবে। ফলে যা কিছু পুরনো, যেখানে শাস্তির কথা বলা আছে, যেখানে শাসনের কথা বলা আছে, যেখানে নিয়ন্ত্রণের কথা বলা আছে, সেগুলো সব পুরনো কনসেপ্ট, মানে শিক্ষক কেন্দ্রিক কনসেপ্ট। যেখানে স্বাধীনতা দেওয়ার কথা বলা আছে, যেখানে শিক্ষার্থীর উপর গুরুত্ব দেওয়ার কথা বলা আছে, সেগুলো সবই হচ্ছে আধুনিক শব্দ বলবো বা শিক্ষার্থী কেন্দ্রিক শব্দ। তাহলে খাতাতে যদি আমরা সব কেটে নিই,
বাঁ দিকে লিখবো শিক্ষক কেন্দ্রিক শব্দ, আর ডান দিকে লিখবো শিক্ষার্থী কেন্দ্রিক বা শিশু কেন্দ্রিক শব্দ। সেই ছকের মধ্যে এখানে এই শাসন করা, এই শৃঙ্খলিত করা, এই নিয়ন্ত্রণ করা, এই শব্দগুলোকে নোট করে রাখো শিক্ষক কেন্দ্রিক। এগুলো যদি অপশনে থাকে আমার উত্তরটা হবে না। আবারও বলছি, যদি পজিটিভ সেন্সের কোনো প্রশ্ন আসে। যদি নেগেটিভ সেন্সের প্রশ্ন আসে তখন এটা কিন্তু সঠিক হয়ে যাবে, কারণ এই শিক্ষকতার যে ধারণাটা, এই ধারণাটা হচ্ছে না এখন। তাহলে নেতিবাচক প্রশ্ন এলে তখন এটা এই শব্দগুলোকে উত্তরের দিকে আমরা যাবো। কিন্তু যদি নর্মাল প্রশ্ন আছে, পজিটিভ প্রশ্ন আছে, তাহলে এই ধরনের কোনো যদি শব্দ সেখানে থাকে, এই শাসন করা বলো বা এই শৃঙ্খলিত করা বলো বা নিয়ন্ত্রণ করা, উত্তর হবে না। প্রথমেই বাদ দিয়ে দেবো অপশনটা। বোঝাতে পারছি? আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে তো? ওকে ওকে। নেক্সট দেখো, শিক্ষা শব্দের আরেকটি সমার্থক শব্দের কথা এখানে বলা হয়েছে, যেটাকে বলা হচ্ছে বিদ্যা। বিদ্যা, এটি সংস্কৃত বিদ ধাতু থেকে এসেছে। এর অর্থ কি? এর অর্থ হলো জানা বা জ্ঞান অর্জন করা। ওই যে আমরা শিক্ষার সংজ্ঞাতে পেয়েছিলাম, কোনো কিছু জানা হবে, কোনো কিছু দক্ষতা অর্জন করা হবে, জ্ঞান অর্জন করা হবে, সেগুলো আমরা পেয়েছিলাম সে অর্থে। তাহলে সংস্কৃত সমার্থক শব্দ হলো বিদ্যা, যেটি সংস্কৃত বিদ ধাতু থেকে এসেছে। বিদ, যার অর্থ হচ্ছে কোনো বিষয়ে জানা বা জ্ঞান লাভ করা। এটাতেও দেখো, তোমরা ট্রেনিং করে নিয়েছো, কারণ এখন ট্রেনিং ছাড়া পরীক্ষায় বসতে দেওয়া হয় না। সে ট্রেনিং করতে গিয়ে তোমরা লেসন প্ল্যান বা কোনো কোনো ইউনিভার্সিটিতে বা ইয়েতে হয়তো লার্নিং ডিজাইন, যাই হোক না কেন, যে কোনো কনসেপ্টে তোমরা বানিয়ে এসেছো, প্ল্যান করেছো, এক কথা পড়ানোর জন্য কিছু প্ল্যান বানিয়েছো, কিছু ডিজাইন বানিয়েছো। সেখানে করতে গিয়ে প্রথম একটা অবজেক্টিভ পেয়েছিলে জ্ঞানমূলক, বা কেউ কেউ বলছে নলেজ, কেউ কেউ বলছে রিমেম্বারিং, যাই টার্মই ব্যবহার করো না কেন, শব্দটা হচ্ছে জ্ঞানমূলক। বা এক কথা হচ্ছে জানা। জানা, শিক্ষার্থীরা কি কি জানে, আজকের পাঠ সম্পর্কে শিক্ষার্থীরা কি কি জানে, সেটাই হচ্ছে তার জ্ঞানমূলক উদ্দেশ্য বা রিমেম্বারিং, বা সেটাই হচ্ছে নলেজ, যে টার্মে দেখো না। কিন্তু শুধুমাত্র জ্ঞান অর্জন করাই কি শিক্ষা? দেখো, তারপরে আরো কিছু অবজেক্টিভ কিন্তু আমার থেকে যায়, বোঝা, প্রয়োগ করা, আরো কিছু শব্দ কিন্তু থেকে যায়, রাইট? তাহলে শুধুমাত্র জ্ঞান অর্জন করার ধারণাটা দেখো একটু প্রাচীন ধারণা হয়ে যাচ্ছে না? তাহলে বাংলায় শিক্ষা শব্দের যা কিছু অর্থ রয়েছে, সে অর্থগুলোর মধ্যে একটা ধারণায় বারে বারে আসছে, সেটা হচ্ছে দেখো প্রাচীন ধারণা, শিক্ষক কেন্দ্রিক ধারণা। শুধুমাত্র জ্ঞান অর্জন করাটাই কিন্তু শিক্ষা নয় বর্তমান ধারণাতে। তাহলে এখানে বাংলায় শিক্ষা শব্দই বলো আর বিদ্যা শব্দই বলো, তার যে দুটো ধারণা পেলাম, সেই ধারণা দুটোই কিন্তু দেখো শিক্ষক কেন্দ্রিক ধারণার মধ্যে চলে আসছে। গতানুগতিক ধারণা, শব্দগুলো খেয়াল করতে হবে। শব্দটা হচ্ছে গতানুগতিক। গতানুগতিক বলতে পারি আমরা, আমরা শব্দটাকে বলতে পারি প্রাচীন, আমরা শব্দটাকে বলতে পারি শিক্ষক কেন্দ্রিক। অর্থাৎ যা কিছু পুরানো, যা কিছু গতানুগতিক, যেখানে নিয়ন্ত্রণ শাসনের কথা বলা আছে, যেখানে শিক্ষার্থী স্বাধীনতা হরণ করার কথা বলা আছে, সেটাই হচ্ছে শিক্ষক কেন্দ্রিক। সেটাই আমাদের উত্তরের শব্দগুলো হচ্ছে না। তার কোথাও যদি আমি পেয়ে যাই জানা শব্দটা বা জ্ঞান অর্জন করা শব্দটা, এই শব্দটাকে আমি গুরুত্ব দেবো না। শিক্ষার অর্থে এই শব্দটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়। চলে এসো পরের অংশে। শিক্ষা শব্দের ইংরেজি প্রতিশব্দ দেখো এডুকেশন। খুব ভালো করে খেয়াল করে আছে কি না এডুকেশন। এই যে এডুকেশন শব্দটা, এই শব্দটা আবার দেখো কতগুলো শব্দ থেকে এসেছে। এক নম্বর বলা হচ্ছে এডু কেয়ার, বানানগুলো খেয়াল করবে, এডু কেয়ার। ঠিক তারপরে যেটা রয়েছে সেটাকে বলা হচ্ছে এডু শেয়ার। একটাতে দেখো CARE, একটাতে বলা হচ্ছে দেখো CERE, খেয়াল করো ভালো করে। এবং 3 নম্বর শব্দ এডুকেটাম। এই তিনটে শব্দকে আমরা যদি ঠিকমতো ভাঙতে পারি, তাহলেই কিন্তু শিক্ষার প্রকৃত অর্থটা আমরা জানতে পারবো। এবং এই অংশতে আমরা দেখব খানিকটা কিন্তু আমরা শিক্ষক কেন্দ্রিকতার থেকে বেরিয়ে এসে শিশু কেন্দ্রিকতার দিকে এগিয়ে যাচ্ছি। দেখো, একটা একটা শব্দ যখন আমরা আলোচনা করবো, তোমরা তখন দেখতে পাবে বিষয়টা। দেখো, প্রথম শব্দ এডুকেশন শব্দটি
ল্যাটিন শব্দ এডুকেয়ার থেকে এসেছে। ল্যাটিন শব্দ এডুকেয়ার, যার অর্থই হলো টু ব্রিং আপ, প্রতিপালন করা। প্রতিপালন করা, এই যে কেয়ার নিচ্ছে, এডুকেশন কি করছে না, কেয়ার নিচ্ছে, যত্ন নিচ্ছে, প্রতিপালন করছে। দেখো, প্রতিপালন করছে, দেখো, তার পরিচর্যা করার চেষ্টা করছে। আচ্ছা, এই যে প্রতিপালন করছে বলছি বা এই পরিচর্যা করছে বলছি, কাকে করছে এই পরিচর্যা বা প্রতিপালন? অবশ্যই শিক্ষার্থীদের, শিক্ষার্থীকে করছে। তাহলে এডুকের শব্দটার মধ্যে খানিকটা হলো আমরা ফ্লেক্সিবিলিটি পেলাম, যেখানে শিক্ষক কেন্দ্রিকতা থেকে বেরিয়ে এসে শিশু কেন্দ্রিকতার দিকে কথা বলা হচ্ছে। কেয়ার নেওয়া হচ্ছে, এডু কেয়ার, এডুকেশন, যত্ন নিচ্ছে শিক্ষার্থীকে, যাতে সঠিকভাবে তার লালন পালন হয়, সে যাতে সঠিকভাবে বেড়ে ওঠে, তার পরিচর্যা করার চেষ্টা করা হচ্ছে। এই শব্দগুলো মনে রাখবো। হ্যাঁ, ফ্ল্যাট প্রশ্ন হয়তো আসে না, তবু আমাদেরকে কিছু কিছু ইনফরমেশন তো মনে রাখতে হবে, যে এডুকেয়ার শব্দের অর্থ হলো পরিচর্যা করা বা প্রতিপালন করা। স্ক্রিন কি আউট হয়ে গেছে? স্ক্রিনে দেখতে পাচ্ছ না কিছু? সে কি কথা, স্ক্রিন রয়েছে তো? স্ক্রিন রয়েছে। আজকে প্রবলেম হবে, অনেকের এলাকার একটু প্রবলেম রয়েছে তো, প্রচুর বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায়, একটু টেকনিক্যাল প্রবলেম থাকবে। চলো করা করা যায়, বাকিটা তো তোমাদের রেকর্ডিং প্রোভাইড করা হবে, সেখান থেকে শুনে নিতে হবে। টেকনোলজির জায়গাতে এটাই আমাদের প্রতিবন্ধকতা, যে আমাদের হাতে কিছু থাকে না। তো যেটা বলছিলাম, দেখো, এই এডুকেট শব্দের অর্থ থেকে আমরা পেলাম যে ব্রিং আপ, প্রতিপালন করা, অথবা টু নারিশ, অর্থাৎ পরিচর্যা করা। কাকে করা হবে না, শিক্ষার্থী, শিক্ষার্থীকে প্রতিপালন করা হবে, লালন পালন করা হবে, বা শিক্ষার্থীকে পরিচর্যা করা হবে। তাহলে এই জায়গাতে এডুকেশন শব্দের যখন ল্যাটিন শব্দ থেকে পেলাম, দেখো ধারণাটা খানিকটা হলেও শিক্ষক কেন্দ্রিক থেকে বেরিয়ে শিক্ষার্থী কেন্দ্রিকতার দিকে চলে এসেছে, তাই না? শিক্ষক কেন্দ্রিক থেকে বেরিয়ে দেখো শিক্ষার্থী কেন্দ্রিকতার দিকে আসছে। অর্থাৎ এই অর্থে শিক্ষা হলো কতকগুলি নির্দিষ্ট লক্ষ্য বা আদর্শকে সামনে রেখে শিশুকে কি করা হবে না, সঠিকভাবে লালন পালন করা হবে এবং তার পরিচর্যা করা হবে। যে প্রক্রিয়ার মাধ্যমে করা হবে সেই প্রক্রিয়াটাই হলো শিক্ষা। শিক্ষা এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে শিক্ষার্থীকে সঠিকভাবে লালন পালন করা হবে বা তাকে পরিচর্যা করা হবে এবং তাকে তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সহযোগিতা করা হবে। মূল ফোকাস কার উপর পড়ছে? দেখো, সংজ্ঞাটা ভালো করে দেখলেই দেখতে পাবে, শিশুর উপর, শিশুর উপর পড়ছে। অর্থাৎ অর্থাৎ এই অংশ থেকে এসে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থী কেন্দ্রিকতার থেকে শিশু কেন্দ্রিকতার দিকে আমরা অনেকটা চলে আসছি। পরের শব্দটা দেখো, এডু শেয়ার, বানানটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এই বানানটা কিন্তু খুব ভালো মতো খেয়াল রাখতে হবে আমাদের। এডু কেয়ার আর এডু শেয়ার দুটো বানানকে খেয়াল করবো আমরা ভালো করে। দুটো বানানোর জন্য দুটো মানে কিন্তু অনেক তফাৎ রয়েছে। একটা কেয়ার মানে মনে রাখবে যত্ন করা, পরিচর্যা করা, সেই অর্থে কেয়ার। আর হচ্ছে শেয়ার, সিইআরই, যার অর্থ হলো নিষ্কাশন করা, যার অর্থ হলো নিষ্কাশন করা, টু ড্র আউট, যেটা নিষ্কাশন করছে, কিছু টেনে বের করে নিয়ে আসছে। কি টেনে বের করে নিয়ে আসবে না, প্রত্যেকটা শিশুর মধ্যে কিছু সম্ভাবনা রয়েছে, প্রত্যেকটা শিশুর মধ্যেই কিছু সম্ভাবনা আছে, সুপ্ত সম্ভাবনা, যেটা সুপ্ত অবস্থায় রয়েছে, বিকশিত হয়নি যেটা। শিক্ষা কি করবে, বা শিক্ষার মাধ্যমে শিক্ষক মহাশয় কি করবেন, সেই সুপ্ত সম্ভাবনাটাকে টেনে বের করে আনার চেষ্টা করবে। ওটাকেই বলেছে নিষ্কাশন করা। বলে না, খনিজ তেল নিষ্কাশন করছে, ওই মাটির অবস্থায় সুপ্ত অবস্থায় লুকানো অবস্থায় রাখা ছিল, সেটাকে টেনে বের করে নিয়ে আসা হচ্ছে, যে মানব জাতির কল্যাণে ব্যবহার করা হচ্ছে। ঠিক সেরকম প্রত্যেকের শিশুর মধ্যে কিছু সম্ভাবনা সুপ্ত অবস্থায় রয়েছে, যেটাকে টেনে বের করে নিয়ে আসা হবে, তাকে বিকশিত করা হবে, তাকে সামাজিক জীবে পরিণত করা হবে এবং সমাজের কল্যাণে ব্যবহার করা। জানো তো, মানুষকে মানব সম্পদ বলা হয়।
খনিজ তেল যেমন সম্পদ, মাটি যেমন সম্পদ, জল যেমন সম্পদ, মানুষকেও কিন্তু মানব সম্পদ বলা হয়। বলতে পারবে কেউ যে এই কথাটা বলেছিলেন, মানুষকে মানবীয় মূলধন বলেছিলেন প্রথম? জানা আছে কারো? মানুষকে মূলধন বা মানবীয় সম্পদ, কার্ল মার্কসের নাম শুনেছো তোমরা? কার্ল মার্কস শ্রেণীহীন শোষণহীন সমাজ ব্যবস্থার কথা বলেছিলেন। দাস ক্যাপিটাল গ্রন্থ লিখেছিলেন, যেখানে শ্রেণীহীন শোষণহীন সমাজ ব্যবস্থার গঠনের কথা বলেছেন। উনি প্রথম বলেছিলেন মানবীয় মূলধন, এই শব্দটা প্রথম ব্যবহার করেছে, নোট করে রাখতে পারো, মানবীয় মূলধন, অর্থাৎ মানুষ একটা সম্পদ। দেখো আমরা বলি না যে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক, আমরা প্রায় খবরে শুনতে পাই মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। মানব সম্পদের উন্নয়নের জন্য যে মন্ত্রকটা রয়েছে সেটাই মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক, অর্থাৎ মানুষও কিন্তু একটা সম্পদ, যে সম্পদটাকে সমাজের কল্যাণে ব্যবহার করা হবে। তাহলে কি নিষ্কাশন করে নিয়ে আসবে? শিক্ষার্থীর মধ্যে যে সুপ্ত সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাটাকে নিষ্কাশন করে নিয়ে আসতে হবে। শিক্ষার অর্থ সেটাই। শিক্ষার অর্থ তাকে শাসন করা নয়, তাকে নিয়ন্ত্রণে রাখা নয়, চাপে রাখা নয়। তার মধ্যে যে সুপ্ত সম্ভাবনা রয়েছে সেটাকে বের করে আনবো, বিকশিত করবো। আরেকটা শব্দ এখানে বলা হচ্ছে, দেখো, টু লিড আউট। টু লিড, লিড মানে কারণ কিছু নেতৃত্ব দেওয়া বোঝায়। এখানে যে অর্থে ব্যবহার করা হচ্ছে নির্দেশনা। দেখো দুটো শব্দ আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। একটা শব্দ হচ্ছে নির্দেশ, ঠিক তার পাশে একটা শব্দ লেখা আছে, দেখো, সেটা হচ্ছে নির্দেশনা। দুটো শব্দ কি একই? দুটো শব্দ কি একই শব্দ, নির্দেশ আর নির্দেশনা? দেখো উত্তর আসবে না। নির্দেশ শব্দটার মধ্যে কোথাও একটা শাসন লুকিয়ে আছে, কোথাও একটা কমান্ড তার মধ্যে লুকিয়ে আছে। কাউকে নির্দেশ করলাম মানে তুমি বাধ্য করতে সেই কাজে। আমি তোমাকে অর্ডার করলাম, নির্দেশ শব্দটা প্রতিশব্দ যদি বলি আমরা অর্ডার বলতে পারি। আর নির্দেশনা মানে তাকে সঠিক পথ দেখানো, গাইডের কাজ করে। তুমি দুর্গাপূজায় ঠাকুর দেখতে বেরিয়েছো, একজন গাইডকে নিলে, সে তোমাকে বলে দেবে এই রাস্তায় গেলে সুবিধা হবে তোমার, এই রাস্তায় গেলে তোমার অসুবিধা হবে। সিদ্ধান্ত কিন্তু তোমার নিজের। হি অর সি ইজ প্লেইং দ্য রোল অফ এ গাইড। সিমিলারলি দ্য টিচার ইজ অলসো এ গাইড। শিক্ষক মহাশয়ের ভূমিকাটাই হচ্ছে গাইডের মতো। তিনি নির্দেশনা দেবেন, শিক্ষা সেই নির্দেশনা প্রক্রিয়ায় সহযোগিতা করবে। নির্দেশ নয় কিন্তু, তিনি নির্দেশনা দেবেন। তাহলে দেখো কোথাও শব্দগুলো বোঝা যাচ্ছে। তাহলে এই নির্দেশ শব্দটা কি অর্থে ব্যবহার করবে তোমরাই বলো এবার? শিক্ষক কেন্দ্রিক শব্দ। আর নির্দেশনা তাহলে কি শব্দ হবে? হ্যাঁ, তাহলে নির্দেশনা শব্দটা কোন কোন খাতার কোন ঘরে লিখবো আমরা? কোন দিকে লিখবো নির্দেশনা শব্দটাকে? ডান দিকে। নির্দেশনা বলছি আমি, শব্দটা শোনো। নির্দেশনা শব্দটা কার ঘরে লিখবো? শিক্ষার্থীর ঘরে, একদম ঠিক। নির্দেশটা হচ্ছে শিক্ষক কেন্দ্রিক শব্দ, অর্থাৎ কোনো অপশনে যদি নির্দেশ শব্দটা পাই আমি উত্তর করবো না। যদি নির্দেশনা শব্দটা পাই তাহলে আমি উত্তরটা করব। নির্দেশ শব্দটা হবে, এটা হচ্ছে করবো না উত্তর। কোনটাতে করবো? নির্দেশনাটা। আমরা বারবার বলছি না, শব্দগুলো নিয়ে ভালো করে ভাবো। ফ্ল্যাট পড়ে মুখস্থ করে কোনো লাভ নেই, প্রশ্নের ভাষাটা বুঝতে হবে। বলো বলো। না, নির্দেশনা মানে কোনো বিষয়ে সঠিক পথ দেখানো। তুমি পথটা গ্রহণ করতেও পারো, নাও করতে পারো। যখন তোমাকে আমি নির্দেশ দিলাম তুমি এটা করো, আমি অর্ডার দিলাম, মানে তুমি করতে বাধ্য, সেখানে বাধ্যবাধকতা রয়েছে। সেখানে যিনি নির্দেশ দিলেন, এখানে শিক্ষক মহাশয়, তার নিয়ন্ত্রণ থাকলো যাকে নির্দেশ দিলেন, মানে শিক্ষার্থী। তার মানে এই নির্দেশ দেওয়ার মধ্যে শিক্ষক মহাশয়ের নিয়ন্ত্রণটা ফুটে উঠছে শিক্ষার্থীর উপর। কিন্তু যখন বলছি নির্দেশনা, তখন শিক্ষক মহাশয় তাকে পথটা দেখানোর চেষ্টা করছেন যে এটা তোমার ভালো হবে, এটা তোমার খারাপ হবে, কিন্তু চাপিয়ে দিচ্ছেন না। শিক্ষার্থী মানতে বাধ্য নয়। কোথাও গিয়ে তার মধ্যে নমনীয়তা রয়েছে, ফ্লেক্সিবিলিটি রয়েছে। কেন? নির্দেশনাটা কার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, শিক্ষকের জন্য না শিক্ষার্থীর জন্য? সেটা তাহলে শিক্ষার্থীর ঘরে লেগে কোন শব্দটা কার কার কাছে মানাচ্ছে ভালো দেখো না। নির্দেশনা শব্দটা শিক্ষার্থীর জন্য ভালো মানাচ্ছে, শিক্ষার্থী সেখানে ফ্লেক্সিবিলিটি পাচ্ছে, সেখানে শিক্ষকের নিয়ন্ত্রণ তো কমে যাচ্ছে নির্দেশনা। আমি তোমাদের উদাহরণ কি দিলাম, যে তুমি একজন কোথাও বেড়াতে গেছো, সেখানে গাইড নিয়েছো,
গাইড কি তোমার সিদ্ধান্তটা তোমার উপর চাপিয়ে দিতে পারে? পারে না। তোমাকে বলতে পারে যে এটা ঠিক হবে, এটা ভুল হবে, সিদ্ধান্ত কিন্তু তুমি নেবে। ঠিক সেরকম শিক্ষক মহাশয় যখন নির্দেশনা দিচ্ছেন, তার মানে উনি অ্যাকচুয়ালি গাইডের কাজ করছেন। ওনার রোলটা দেখো, কমান্ডার বা যিনি অর্ডার দেন, অথরিটি থেকে কমে এসে একজন গাইডের মতো হয়ে গেল। যত শিক্ষকের ভূমিকা কমবে, তার নিয়ন্ত্রণ কমবে, তত সেটা হবে শিক্ষার্থী কেন্দ্রিক। এই ধারণাটা বোঝাই তোমার কাজ। এই ধারণাটা যদি বুঝতে পারো যে এই শব্দটা শিক্ষক কেন্দ্রিক হবে না শিক্ষার্থী কেন্দ্রিক, প্রথম প্রথম একটু অসুবিধা হবে। এক দুটো ক্লাস করার পর তোমরা অভ্যস্ত হয়ে যাবে আমার সাথে, শব্দটা দেখেই চিনে নেবে যে শব্দটা কি ধরনের শব্দ। এবার উত্তর করার অনেক সোজা হয়ে যাবে তোমার। দেখো না, আজকের ক্লাসটা করার পর 21 সালের প্রশ্নটা গিয়ে সলভ করো। সেখানে অনেক থিওরি আছে যেগুলো তোমরা এখনো পড়োনি, কিন্তু কিছু শব্দ দিয়ে কিছু উত্তর করে আসতে পারবে। অ্যাটলিস্ট 10টা তো করতেই পারবে 30টার মধ্যে। নিজেরা ট্রাই করে দেখবেন, তারপর পরের ক্লাসে না হয় আমার ফিডব্যাক দেবে। শব্দটা চেনার চেষ্টা করো, শব্দের সেন্সটা বোঝার চেষ্টা করো। একদম। অর্থাৎ শিক্ষা তাহলে কি হবে? এডুসিয়ার অর্থে শিক্ষা কি? মানে শিশুর মধ্যে যে অন্তর্নিহিত সুপ্ত সম্ভাবনা রয়েছে, যে সম্ভাবনাটা সুপ্ত অবস্থায় রয়েছে, তার ভেতরে রয়েছে, সেটাকে পরিপূর্ণ বিকাশে সহায়তা করবে। যে প্রক্রিয়ার মাধ্যমে করা হবে সেই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে শিক্ষা। স্বামী বিবেকানন্দের উক্তি ছিল এই জায়গায়, বলো দেখি, সবাই জানো এটা, স্বামী বিবেকানন্দের বিখ্যাত উক্তি শিক্ষা সম্পর্কে, এডুকেশন ইজ দ্য, বেশ খুব সুন্দর। ইংলিশে কোটেশনটা কেউ বলতে পারবে? এডুকেশন ইজ দ্য, ভেরি গুড। ওখানেও দেখো বলা হচ্ছে যেটা অলরেডি মানে ইতিমধ্যে আছে, কি অবস্থায় আছে? সুপ্ত অবস্থায় আছে, সেটাকে বই প্রকাশ করো, বিকশিত করো। মূল গুরুত্ব কে পেল? না শিক্ষার্থী পেল। দেখো, তার মানে আমরা আবার শিক্ষার্থী কেন্দ্রিকতার দিকে ফিরে এলাম। আরেকটা শব্দ রয়েছে এডুকেটাম। এডুকেটাম, যার অর্থ হলো টিচিং। এডুকেটাম শব্দের অর্থই হচ্ছে টিচিং, অর্থাৎ শিক্ষাদানের কাজ করা, শিক্ষা দান করা। শিক্ষাদান কে করেন? শিক্ষক মহাশয় করেন। তাহলে এইখানে আমরা বলতে পারি যে এডুকেটাম যে শব্দটা ছিল, সেই শব্দটা টিচার সেন্ট্রিক। আমি টি লিখলাম, চাইল্ড সেন্ট্রিক গুলো সি লিখবো, আর টিচার সেন্ট্রিক গুলো টি লিখবো। তাহলে এডুকেটাম অর্থ কিন্তু, এডুকেটাম শব্দটা দেখো টিচার সেন্ট্রিক শব্দ হয়ে যাবে। যদিও ধারণার মধ্যে খানিকটা ফ্লেক্সিবিলিটি রয়েছে, কারণ দেখো এখানে সংজ্ঞাটাই দেখতে পাবে যে শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার্থীকে বিকশিত করার প্রক্রিয়া। কেন বিকশিত করার উপরই গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু কার মাধ্যমে করবে না? শিক্ষাদানের মাধ্যমে করবে। শিক্ষাদান শব্দটা না সংকুচিত শব্দ, প্রসারিত শব্দ নয়। কিন্তু শিক্ষাটা শুধুমাত্র শ্রেণীকক্ষে এখন দেখবে কারিকুলার অ্যাক্টিভিটিস নেই, কিন্তু কারিকুলারের সাথে একটা শব্দ চলেছে যেটা বলে কো কারিকুলার অ্যাক্টিভিটি, সহ পাঠ্যক্রমিক কার্যাবলী। তাহলে শুধু শিক্ষাদান করলে কিন্তু হবে না, তার সাথে কো কারিকুলার অ্যাক্টিভিটিসও কিন্তু দরকার। শুধু শিক্ষাদানটা কিন্তু খানিকটা হলো সংকুচিত হয়ে যাচ্ছে ভাই। সেখানে আরো কিছু, যেমন ধরো কালচারাল বিভিন্ন প্রোগ্রাম আমরা করি না, ওয়াল ম্যাগাজিন, স্পোর্টস, বিভিন্ন অবজার্ভ যেগুলো অবজার্ভ করি, সবগুলো কিন্তু দরকার। ইকো কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে চলে, সবগুলো নিয়ে শিশুকে বিকশিত করা হবে। কারিকুলার যুক্ত কো কারিকুলার, দুটো একসাথে মিশে গেলে তবে শিশুর সঠিক বিকাশ ঘটবে। তাহলে তিনটে শব্দ পেলাম, এডু কেয়ার, শেয়ার, কেটাম। তার মধ্যে এডু কেয়ার আর এডু শেয়ারটা দেখলাম শিক্ষার্থী কেন্দ্রিক হলো, এডুকেটাম শব্দের মধ্যে খানিকটা হলো শিক্ষক কেন্দ্রিকতার ধারণা কিন্তু রয়ে যাচ্ছে। এবার দেখো, তাহলে বাংলার শব্দের অর্থ আর ইংরেজি শব্দের অর্থের মধ্যে এত পার্থক্য কেন? বাংলা শব্দ যখন এই শিক্ষা পেয়েছিলাম, সাজ ধাতু, বিদ্যা পেলাম, বিদ্যাতু, সেটা পুরোপুরি শিক্ষক কেন্দ্রিক হয়ে গেল। আর ইংরেজি টার্মে দেখো অনেকটা ফ্লেক্সিবিলিটি পেলাম। কেন বলো তো এই তফাৎটা হলো? বলতে পারবে তো? আমরা যদি আমাদের প্রাচীন শিক্ষা ব্যবস্থার দিকে একটু নজর দিই, প্রাচীন শিক্ষা ব্যবস্থা ছিল কিন্তু গুরুকুল শিক্ষা ব্যবস্থা। প্রাচীন শিক্ষা ব্যবস্থায় শিক্ষক মহাশয়কে বলা হতো, গুরুর সাথে তুলনা করা হতো, শিক্ষা গুরু বলা হতো। আর এই শিক্ষাগুরু যা আদেশ দিবেন সেই আদেশ শিক্ষার্থী পালন করতে বাধ্য। আমরা গল্প পড়েছি, জল পেরিয়ে যাচ্ছে বলে সারা রাত খালের ধারে নিচে শুয়ে রয়েছে, সে গল্প পেয়েছি। আমরা গল্প পেয়েছি গুরু দক্ষিণার জন্য কেউ তার নিজের বুড়ো আঙুল কেটে দিয়েছে। তার মানে
কতটা তার মধ্যে কাঠিন্যতা ছিল সেটা ভাবো তোমরা, কতটা রিজিডিটি ছিল বিষয়টার মধ্যে। শিক্ষক শিক্ষার্থী সম্পর্কের মধ্যে কতটা শিক্ষক মহাশয় নিয়ন্ত্রণ ছিল যে একজন শিক্ষার্থী তার আঙুল কেটে দেয়, একজন শিক্ষার্থী সারা রাত আলের ধারে শুয়ে থাকে। গুরুদেব যেটা বলেছে সেটাকে মানতেই হবে। অর্থাৎ কোথাও গিয়ে নিয়ন্ত্রণ বা কর্তৃত্বটা অনেক বেশি ছিল, যে কারণে ওই সংস্কৃত বা বাংলাতে বলো, এখানে ওই গুরু শিষ্যের কনসেপ্টটা কিন্তু রয়ে গেছে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্কের মধ্যে, যে কারণে নিয়ন্ত্রণের বিষয়টা বেশি। যখনই আমরা ল্যাটিন শব্দ বলছি, যখনই আমরা ইংলিশে কোনো শব্দ বলছি, সেখানে কিন্তু ওয়েস্টার্ন ধারণাটা চলে আসছে তার মধ্যে। ওয়েস্টার্ন ধারণাতে অনেক আগে থেকেই কিন্তু শিশুকে গুরুত্ব দেওয়া হয়েছে, সেখানে শিশু কেন্দ্রিকতার ধারণা অনেক আগে থেকেই ছিল, যার জন্য শব্দের অর্থগুলোর মধ্যেই দেখো মানেটার মধ্যেই বুঝতে পারছি যে বাংলা বা সংস্কৃতির ধারণাগুলো সব হচ্ছে শিক্ষক কেন্দ্রিক। অন্যদিকে ল্যাটিন বা ইংরেজি শব্দগুলোর ধারণাতে আমরা অনেকটা ফ্লেক্সিবিলিটি পাচ্ছি, শিশু কেন্দ্রিকতার ছোঁয়া পাচ্ছি। এটাই হচ্ছে মূল তফাৎ। এখানে বেশ কিছু সংজ্ঞা রয়েছে, শিক্ষার বেশ কিছু কোটেশন তুলে ধরা হয়েছে, তিনটে ভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। একটা হচ্ছে প্রাচীন ধারণা অনুযায়ী। আমাদের এই কোটেশনগুলো একটু মনে রাখতে হবে। কোটেশনগুলো মনে রাখলে সুবিধা কি, পরীক্ষায় আমাদের কোটেশনগুলো আসবে যে শিক্ষা মানুষকে সংস্কার মুক্ত করে তোলে। সংস্কার মানে কুসংস্কার অর্থে। শিক্ষা মানুষকে সংস্কার মুক্ত করে তোলে, কুসংস্কার অর্থে। এটুকু দিয়ে দেবে তোমাকে, দিয়ে বললে কোথায় এটা বলা হয়েছে, তোমার লিখতে উপনিষদে বলা হয়েছে। ফলে এটাতে বোঝার জায়গা সেরকম নেই। এই যে কোটেশনগুলো রয়েছে, এই কোটেশনগুলো আমাদের একটু মনে রাখতে হবে। ঋগ্বেদে কি বলা হচ্ছে না, ব্যক্তিকে আত্মবিশ্বাসী এবং আত্মত্যাগী করে তুলি, যে প্রক্রিয়ার মাধ্যমে সেটাই শিক্ষা। মনে রাখার উপায় কি না, যেখানে সংস্কার, উপনিষদের সাথে সংস্কার শব্দটা মনে রাখবো। পরীক্ষাতে পুরো কোটেশনটা মুখস্থ করার জন্য কোনো দরকার নেই পরীক্ষায়। মনে রাখবো আমরা কিভাবে, উপনিষদের সংজ্ঞাতে যেটা ছিল সেখানে সংস্কার বা কুসংস্কার শব্দটা থাকে। আমরা কিন্তু শব্দ দিয়ে মনে রাখবো সবকিছু, বেশি মুখস্থ করার কোনো দরকার নেই। যখনই ঋগ্বেদে চলে আসবে, ঋগ্বেদের শব্দটা কি দেখো, আত্মবিশ্বাসী, এই একটা শব্দ মনে রাখলে কাজে যাবে, বা আত্মত্যাগী, যে কোনো একটা শব্দ মনে রাখবে। সেলফ, কনসেপ্ট হচ্ছে সেলফ। ঋগ্বেদে আত্ম, আত্ম উপলব্ধি, আত্মবিশ্বাসী, আত্মত্যাগী, আত্ম দিয়ে শব্দগুলো থাকে ঋগ্বেদের ধারণা। ঋগ্বেদের সাথে এই আত্ম শব্দটা যায়, এইভাবে মনে রাখবে। কৌটিল্য, কৌটিল্যের মতে শিক্ষা হলো শিশুকে দেশ বা জাতিকে ভালোবাসার প্রশিক্ষণ দেওয়ার কৌশল। সে দেশ বা জাতিকে ভালোবাসবে, শিশু যে প্রক্রিয়ার মধ্যে ভালোবাসবে সেই প্রক্রিয়াটা হচ্ছে শিক্ষা। সেটা নিজের দেশকে ভালোবাসবে, নিজের জাতিকে ভালোবাসবে, সে বিষয়ে তাকে প্রশিক্ষণ দেওয়া হবে। তাহলে এখানে কৌটিল্য ধারণায়, কৌটিল্য সে অর্থশাস্ত্র লিখেছিলেন, তাছাড়া তিনি দেশ, ইতিহাসে পেয়েছি আমরা দেশ জাতি সব নিয়ে আমি আলোচনা করতাম, আমরা সংজ্ঞার মধ্যে সেটাই পেয়েছি, দেশ বা জাতির ধারণাতে রয়েছে কৌটিল্যের সংজ্ঞা। আর শঙ্করাচার্য, শঙ্করাচার্যের যদিও দুটোই আত্ম হয়ে যাচ্ছে ঋগ্বেদের সাথে শঙ্করাচার্য, কিন্তু ওখানে শব্দ দুটো আলাদা ছিল। ওখানে হয় একটা মনে রাখো আত্মবিশ্বাসী অথবা আত্মত্যাগ, যে কোনো একটা শব্দ মনে রাখো। আর শঙ্করাচার্য হচ্ছে আত্মজ্ঞান, আত্মজ্ঞান লাভ হচ্ছে শঙ্করাচার্য। ঋগ্বেদে একটা শব্দ মনে রাখো আত্মবিশ্বাসী অথবা আত্মত্যাগ, শঙ্করাচার্য মনে রাখবে আত্মজ্ঞান। এবার ভাষাটা অ্যাকচুয়ালি ইংলিশ কোটেশন থেকে বাংলায় অনুবাদ করা হয়েছে, ফলে বিভিন্ন বইয়ে এই ভাষার মধ্যে তারতম্য রয়েছে। তাহলে আমার পুরো ভাষাটা, পুরো লাইনটা মুখস্থ করার কোনো দরকার নেই। আমি মনে রাখবো কোন অংশটা, এই শুধু কিওয়ার্ড, ওই শব্দটা মনে রাখবো, তাহলে কাজ। আত্মজ্ঞান, আত্মত্যাগ, কোথাও সংস্কারের কথা, কোথাও দেশ জাতিকে ভালোবাসার কথা, এইভাবে মনে রাখলে কাজ হয়ে যাবে। আধুনিক ভারতীয় শিক্ষাবিদগণ কি বলছে দেখ, শোনা যাচ্ছে তো ঠিকঠাক? মাঝে মাঝে একটু রেসপন্স করে দেবে। ওকে ওকে, এবার দেখো অনেকগুলো কোটেশন হয়ে যাবে কিন্তু এগুলো মনে রাখার আরো সোজা। রবীন্দ্রনাথ কে ছিলেন? এক কথায় সকালে উত্তর দেবে বিশ্বকবি। রবীন্দ্রনাথ কি প্রতিষ্ঠা করেছিলেন? সেখানে উত্তর দেবে বিশ্বভারতী, শান্তিনিকেতন বলি আমরা, বিশ্বভারতী, বিশ্ব কবি, বিশ্বভারতী, তাহলে বিশ্ব প্রকৃতি।
রবীন্দ্রনাথের শিক্ষা সংজ্ঞাতে এই বিশ্ব শব্দটা থাকবে। এই শব্দটা ছাড়া রবীন্দ্রনাথের সংজ্ঞা অসম্পূর্ণ। যে বিশ্ব শব্দটা আছে, এই শব্দটা হচ্ছে মনে রাখার একমাত্র উপায়। বিশ্ব প্রকৃতি বা বিশ্ব ব্রহ্মাণ্ড, বিশ্ব জগৎ, বিশ্ব নিয়ে কিছু একটা উনি বলবেন। তাহলে রবীন্দ্রনাথের যা কিছু শিক্ষার সংজ্ঞা পাবে, সেখানে বিশ্ব বা প্রকৃতি এই দুটো ধারণার মধ্যে কোন একটা ধারণা পাবে। দেখবে বিভিন্ন বই সার্চ করো বা গুগলে সার্চ করো যে শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথের বিখ্যাত বিখ্যাত উক্তি, সব উক্তির মধ্যে দেখো একটা শব্দ কমন রয়েছে, যেটা হলো বিশ্ব। কোথাও বিশ্ব সত্তা বলেছেন, বা কোথাও উনি বিশ্ব ব্রহ্মাণ্ড বলেছেন, বা কোথাও বিশ্ব প্রকৃতি বলেছেন। বিশ্ব শব্দটা কমন। ফলে আমার পুরো সংজ্ঞাটা মুখস্থ করার কোনো দরকার নেই, পুরো সংজ্ঞাটা মুখস্থ করার দরকার নেই। শুধু এই রবীন্দ্রনাথ মানে বিশ্ব, বিশ্ব কবি, বিশ্ব ভারতী, আর রবীন্দ্রনাথ মানে বিশ্ব, খুব সহজে সংজ্ঞা মনে রাখতে পারবে। চলে এসো মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী এমনই একজন ব্যক্তি ছিলেন যিনি দেহ, মন, আত্মা তিনটার কম্বিনেশন দিয়ে বলেছেন। দেহ দিয়ে অনেকে বলেছে কোটেশন, মন দিয়ে বলা আছে, আত্মা দিয়ে বলা আছে, মন আত্মা দিয়ে বলা আছে, পাবো আমরা একটু পরে পাবো, মন আত্মা দিয়ে পাবো। কিন্তু দেহ, মন, আত্মা এই তিনটার কম্বিনেশন কোনো শিক্ষাবিদ, মনোবিদ কেউই বলে যাননি। দেহ, মন, আত্মা তিনটের কম্বিনেশন। তাহলে আমাদের মনে রাখতে হবে যে সংজ্ঞাটাতে আমরা এই তিনটি শব্দ পাবো, দেহ, মন আর আত্মা, এই তিনটি শব্দ একসাথে যেখানেই পাবো সেটাই আমাদের হবে মহাত্মা গান্ধী। ভুলবে সংজ্ঞা, কোনোদিন ভুলবে এই সংজ্ঞাগুলো? খুব জটিল হবে মনে রাখা। কি মনে হয়? বেশ, ভেরি গুড। এই শব্দটা আমি শুনতে চাই বারে বারে তোমাদের মুখে, যে পারবো, আমার দ্বারা হবে। এই শব্দটা যত বেশি বলবে না, তত তুমি নিজের মধ্যে একটা এনার্জি পাবে। আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে দুটো শক্তি কাজ করে, একটা হচ্ছে পজিটিভ শক্তি, একটা হচ্ছে আমরা, আমি কাল ইয়ের দিকে আধ্যাত্মিকতায় যাচ্ছি, সেটা না, বিতর্কের বিষয়, কেউ অস্তিত্ব নিয়ে স্বীকার করে, কেউ অস্বীকার করে। কিন্তু আমরা যদি ফোর্সের কথা বলি, বিজ্ঞানের কথা, যদি শক্তির কথা বলি, তাহলে এটা বিজ্ঞান স্বীকৃত কথা যে একটা নেগেটিভ সোর্স কাজ করে, ফোর্স কাজ করে, একটা পজিটিভ ফোর্স জগতে কাজ করে। আমি যদি ভালো কথা ভাবি, আমার দ্বারা হবে, আমি পারবো, সম্ভব, পজিটিভ ফোর্সটা আমার উপর ভর করবে, আমাকে শক্তি যোগাবে। আর যদি আমি সবসময় চিন্তা ভাবনা নেগেটিভ করি, দেখবে আমি হতাশ হয়ে পড়ি। ফলে সবসময় যে পারবো বলবো, আমার ভালো ভালো শব্দটা শুনে, এটাই আমি শুনতে চাই তোমাদের মধ্যে। স্বামী বিবেকানন্দের সঙ্গে আমার বলার কিছুই দরকার নেই, অলরেডি তোমরা বলে দিয়েছো, এটা সকলের মুখস্থের মধ্যে রয়েছে, এটা এক চান্সে পেয়ে যাবে। মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশই হলো শিক্ষা। বিভিন্ন জায়গাতে দেয়াল লিখানো থাকে, বিভিন্ন কোটেশনে বারে বারে পাবে, এটা খুব পরিচিত একটা সংজ্ঞা। চলে এসো ঋষি অরবিন্দের সঙ্গে। তিনি একাধারে ছিলেন বিপ্লবী, আর তার সাথে ছিলেন আধ্যাত্মিকতা নিয়ে চর্চা করতেন। আধ্যাত্মিকতা নিয়ে যারাই চর্চা করেছেন, তারাই কিন্তু আত্মার কথা বলেছেন। আত্ম আর আত্মা মিল পাবে শব্দগুলোর মধ্যে। যে ব্যক্তির মধ্যে তুমি আধ্যাত্মিকতার ছোঁয়া পাবে, সেই ব্যক্তির সংজ্ঞাতেই কিন্তু, বা তার লেখালেখিতেই এই আত্মসত্তা, আত্মা, এই ধরনের শব্দগুলো তুমি দেখতে পাবে। তাহলে দেখো, এখানে ওই জন্য শুরুতে বলা আছে ঋষি অরবিন্দ, ওই জন্যই তার সাথে সামঞ্জস্যপূর্ণ শব্দ হলো এই আত্মসত্তা। মানুষ যে বিকাশমান আত্মসত্তার অধিকারী, তাকে সম্পূর্ণভাবে বিকাশ করার যে প্রচেষ্টা, তাই হলো শিক্ষা। তাহলে ওনার সঙ্গে আত্মসত্তাটা পাবো। এবার দেখো, আত্ম দিয়ে তিনটা হয়ে গেল, কিন্তু হলো না। ঋগ্বেদে একটা আত্ম বলেছিলাম, বলেছি ওখানে হয় আত্মবিশ্বাসী বা আত্মত্যাগ, মনে রাখো। এই জায়গাতে কি হলো, একটা পেলাম আত্মজ্ঞান, যেটা শঙ্করাচার্য বলেছিল, তিনি বলেছেন আত্মসত্তা। এইটুকুটুকু তফাৎগুলো মনে রাখতে হবে, সূক্ষ্ম তফাৎগুলো। মানে আত্মা নিয়ে বারে বারে পাবো আমরা। পাশ্চাত্যের কিছু শিক্ষাবিদের কথা মনে রাখতে হবে। তিনটে ভাবে এটা ভাগ করা হয়েছে প্রাচীন যুগে,
ভারতীয়দের কিছু আর পাশ্চাত্যের কিছু। এখানে দেখো, আগেই বলি, আগে প্লেটো নিয়ে বলবো, প্লেটোর সংজ্ঞাটা আগে শেষ করি, তাহলে তোমাদের একটা জিনিস বোঝাতে পারবো আমি। তো প্লেটোর সংজ্ঞাতে দেহ মনের কথা বলা আছে। গান্ধীজি কি বলেছিল? দেহ মন আত্মা। তুমি দেহ নিয়ে পাবে, আবারও বলছি, মন নিয়ে পাবে, দেহ মন দুটো একসাথে পাবে, কিন্তু দেহ মন আত্মা তিনটে একসাথে পাবে না। গান্ধীজি একমাত্র 3H এর কথা বলেছিলেন। গান্ধীজি যেতে পাই না আমরা 3H, কি বলেছিলেন? একটা হচ্ছে হ্যান্ড, একটা হচ্ছে হেড, আর একটা হচ্ছে হার্ট। এই যে হার্টের কথা বললাম, হৃদয়, হৃদয় আমাদের কি করে বলো তো? হৃদয়ে বলা হয় নাকি আত্মার বাস। আত্মা নাকি আমাদের হৃদয়ে থাকে। মন, আত্মা বলি না, মন। এই মনটার সাথে, এটার সাথে আত্মার সাথে পরমাত্মার মিলন। গান্ধীজি ছিলেন ভাববাদী। আত্মার সাথে পরমাত্মার মিলন হার্টের দ্বারা, হৃদয়ের দ্বারা আত্মার সাথে পরমাত্মার মিলন। হেড কি করে? কোনো কিছু আমাদেরকে ভাবনা চিন্তা করতে সাহায্য করে, কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া, যুক্তি তর্ক, বৈজ্ঞানিক আলাপ আলোচনা, বিচার বিবেচনা, এইসবে সাহায্য করে। যে কথাটা আমরা প্রকৃতিবাদের ধারণায় পাই। গান্ধীজি ছিলেন প্রকৃতিবাদী। আর হাত কি করে বলতো? কাজ করে।